আজকে আমরা কথা বলবো মন কিভাবে ভালো রাখা যায় সেটা নিয়ে। তো ভিডিও শুরু করার আগে আমার মাথায় ঘুরছিল টপিকটা এমন হতে পারে যে আমরা স্ট্রেস লেভেল কিভাবে কমাবো বা অ্যাংজাইটি লেভেল কিভাবে কমাবো, অথবা আমরা যখন ডিপ্রেশনে থাকি তখন আসলে আমরা কি করতে পারি এই বিষয়গুলো নিয়ে। তো পরে ভাবলাম যে সোশ্যাল মিডিয়া এবং সবখানে আসলে আমরা এই টার্মগুলো নিয়ে আসলে এখন এত এত ভিডিও দেখি এবং মোটামুটি আমাদের মধ্যে কিন্তু একটা অ্যাওয়ারনেস ক্রিয়েট হয়ে গেছে যে একটা প্রপার ডায়েট, প্রপারভাবে ঘুমানো, ডিউরেশন ফিক্স রেখে ঘুমানোর আগে মোবাইল না দেখা। তো এই বিষয়গুলো আসলে খুবই কমন। সো এই কমন বিষয়গুলো নিয়ে আমি কথা বলতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি অন্যভাবে। আমি বোঝাতে চাচ্ছি যে এখনকার সময়ে, এখনকার সিচুয়েশনে ওভারঅল ওয়ার্ল্ডের পরিস্থিতি এবং বিজনেস, চাকরি, দেশের সমস্ত পরিস্থিতিতে মন ভালো না থাকাটা খুবই স্বাভাবিক। তো আমরা যেটা করতে পারি যে মন খারাপ কম হয় মতো কিছু অ্যাক্টিভিটি আমরা করতে পারি। তো এতে করে যেটা হবে যে আপনার লাইফের তো আসলে প্রবলেম আমি সলিউশন করতে পারবো না, এটা আপনাকে সলিউশন করতে হবে, অথবা লাইফের আনসার্টেন অনেক ইস্যুই আসলে থাকতে পারে। বাট এই জিনিসগুলো যখন আমরা একা থাকি বা যখন আমরা হয়তো বা শুধুমাত্র একটা কাজের প্যাটার্নে যখন আমরা বিজি হয়ে যাই, তখন আসলে এই লাইফের অন্যান্য প্রবলেমগুলো আমাদেরকে আসলে খুবই ঘিরে ধরে। তো এটার কারণে আমরা আসলে একটু স্লো হয়ে যাই, মোটিভেশনটা হারাই ফেলি। অনেক সময় একটা ইনসিডেন্ট কিন্তু নট অনলি আপনাকে মেন্টালি এফেক্ট করছে, বরং ফিজিক্যালি অনেক সময় আপনাকে এফেক্ট করছে। মানে একটা স্ট্রেস বা একটা টেনশন আপনার কিন্তু পুরো বডিতে আসলে এফেক্ট করতে পারে। দেখা যাবে আপনার বডি নাম হয়ে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না, মাথা ঝিমঝিম করছে, এই ধরনের অনেক ধরনের আসলে প্রবলেম থাকে আর কি। তো আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে একটু ডিসকাস করতে চাচ্ছি এই অ্যাঙ্গেল থেকে যে কাটা দিয়ে কাটা তোলার মতো আর কি। মন খারাপ যখন হবে তখন মন ভালো করার জন্য বা মন খারাপটার ইন্টেন্সিটি কমানোর জন্য আমরা আসলে কি করতে পারি। এখানে আমি কিছু পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব, আমার কিছু হিস্ট্রিও শেয়ার করতে পারি, কিছু সলিউশন যেটা আমি আশেপাশের মানুষকেও করতে দেখেছি এবং আমিও করেছি। সো দেখা যাক আপনাদের কাজে লাগে কিনা। ভিডিওর আইডিয়াটা প্রথমে মাথায় কিভাবে আসলো আজকে বলি। তো আমি আজকে অফিস আওয়ারে সাধারণত আমি দুপুর টাইমটাতে আসলে জিমে যাই। জিমে দুপুরের টাইমে যাওয়ার কারণ হচ্ছে ঢাকা শহরের জ্যামটাকে একটু অ্যাভয়েড করা। ওই লাঞ্চ আওয়ারটাতে আসলে জ্যামের ইস্যুটা কম থাকে এবং আমি আমার জন্য একটু বেটার, কারণ আমি ইন্টারমিটেন্ট ফাস্টিং যেহেতু করছি, সো একটু লং টাইম আমি আসলে না খেয়ে থাকছি। তো দুপুর পর্যন্ত আমি না খেয়েই থাকি। সো জিম করার পরে একসাথে আসলে আমি খাই। সো আমি জিমে যখন যাচ্ছি তখন জিমে আজকে আসলে যেতে ইচ্ছে করতেছিল না, একদম সত্যিকার অর্থে আর কি। মানে সকালে অফিসে আসলাম, অফিসে আসার পরে কিছু অফিসের কাজ ছিল, দেন অফিসিয়াল কিছু ভিডিও বানালাম। তো এরপরে আমি আসলে আই গট প্রিটি টায়ার্ড অ্যান্ড আমার কাছে মনে হলো যে আজকে জিমে না গিয়ে রিল্যাক্সিং কিছু একটা আমি করি। তো রিল্যাক্সিং অনেক কিছুই মাথায় আসলো। লেটসে আমি চিন্তা করলাম গ্লোরি এজেন্সি গিয়ে কিছুক্ষণ ওয়ান্ডারিং মোডে থাকি, কিছুক্ষণ হয়তো কিছু লেখালেখি করি, অথবা কফি খাই, আশেপাশের মানুষজনকে দেখি, অথবা আমি ইন জেনারেল মাঝে মাঝে যেটা করি যে পার্সোনাতে গিয়ে বডি মাসাজ নেই, খুবই রিল্যাক্সিং একটা বডি মাসাজ। সো আচ্ছা, বাই দ্য ওয়ে, পার্সোনার বডি মাসাজ কিন্তু খুবই সেফ এবং অথেন্টিক, ওখানে কোনো ইস্যু বা কোনো কিছু নাই। সো কেউ যদি ছেলেরা যদি বডি মাসাজ নিতে চান বাংলাদেশে, তাহলে আমি বলবো যে পার্সোনা অ্যাডামস, ওখানে আসলে যেতে পারেন। ওটা আসলে বেশ ভালো, সেফ জোন এবং অন্য কোনো চিন্তার কোনো কারণ নেই। আচ্ছা, সো আমি ভাবলাম যে ওকে একটু মাসাজ নিয়ে অথবা একটু রিল্যাক্সেশন করে আমার যে বোরডম লাগছে সেটাকে কাটানোর জন্য। পরে আমার কিছু ঘটনা মাথায় আসলো যে এই ধরনের ইনসিডেন্ট আসলে অনেকবারই আমি ফেস করছি, যে হঠাৎ করে একটু বডি নাম হয়ে আসা, অথবা একটু বোর লাগা, একটু টেনশন লাগা, স্ট্রেস ফিল করা, যে মনে হচ্ছে যে লাইফে হচ্ছে না কিছু ভালো, বা আজকের দিনটা আসলে খুব একটা অ্যাক্টিভ হচ্ছে না, অ্যাক্টিভিটি ভালো যাচ্ছে না আজকের দিনে কম কিছু করা হচ্ছে। অ্যান্ড বিজনেস অনেক বিষয় তো আসলে থাকে যেগুলো আসলে অনেক ধরনের আসলে মেন্টাল প্রেশার ক্রিয়েট করে আর কি। এই ধরনের ঘটনাগুলোতে সাধারণত আমি যেটা খেয়াল করেছি সেটা হচ্ছে এক্সারসাইজ এই ধরনের জিনিসগুলো আসলে কাটাতে খুবই হেল্প করে। তো এটা এই জন্য হেল্প করে যে আমরা কিন্তু আসলে অ্যাজ এ হিউম্যান বিইং আমরা কিন্তু সার্ভাইভাল মোডে আসলে বডিকে নিয়ে যাই সামটাইমস। যখন আমাদের ব্রেন বুঝতে পারে যে আমরা আসলে
কোনো বিপদে পড়ে গেছি, তখন কিন্তু ব্রেইন আমাদেরকে সারভাইভ করানোর জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি আসলে করে। সামটাইমস পালস রেট বাড়ায় দেয়, হার্টবিট বাড়িয়ে দেয়, মাঝে মাঝে প্রেশারও বেড়ে যায়, মাঝে মাঝে মাথা কাজ করে না, মাথা ঝিমঝিম করা শুরু করে দেয়। সো তখন কিন্তু আসলে যেটা করতে হয় যে ব্রিদিং করার মাধ্যমে আমরা আসলে বুঝতে পারি এবং ব্রেনকে বুঝাতে পারি যে না, ইউ আর অল রাইট, তো তোমার আসলে প্যানিক করার কিছু নেই, তুমি ঠিকই আছো, দিস ইজ এ ফলস অ্যালার্ম, সো ইউ ক্যান রিল্যাক্স অ্যান্ড সমস্ত কিছু ওকে তোমার আশেপাশে, সো তুমি এখন ঠিক আছো, তুমি হচ্ছে নর্মাল একটা পরিবেশে ফিরে যাও। সো এই বিষয়টা যখন কারো যদি প্যানিক অ্যাটাক হয় বা কেউ যদি এই ধরনের স্ট্রেস ফিল করে, তাহলে আসলে খুব ঠান্ডা মাথায় আসলে মনোযোগ দিয়ে যদি ব্রিদিং করতে পারে, তাহলে যদি এটা প্যানিক অ্যাটাক হয়ে থাকে ইন জেনারেল পারপাসে, তাহলে আসলে সলভ হয়ে যাওয়ার কথা। সো আমার এই ধরনের ইনসিডেন্ট অনেকবারই হয়েছে যে আমি আসলে দেখা গেল যে একটু টেনশনে পড়ে যাচ্ছি বিজনেস এবং সব কিছু নিয়ে, তখন আমার জন্য খুবই ম্যাজিকের মতো কাজ করছে এক্সারসাইজ। সো জিম ছাড়াও আমি হচ্ছে বাসা এবং আমার অফিসে আলাদা একটা জোন করে নিছি, যেখানে সামটাইমস কিছু ওয়েট লিফটিং আমি করি, কিছু কার্ডিও এক্সারসাইজ করতে পারি এবং অফিসে সবাই আসলে করে, বেশ মজার একটা পরিবেশ আসলে হয়ে যায়। তো যেটা হয়, বডি যখন টেনশন বা স্ট্রেস ফিল করে, তখন যখন বডি অন্য একটা অ্যাক্টিভিটিতে আসে, তখন কিন্তু হার্ট পাম্প হয় এবং আমরা ব্রিদিং করি, বডিতে অক্সিজেনটা ঢুকে, ব্লাডে অক্সিজেন আসে, ব্রেইনে অক্সিজেন আসে। তো এর ফলে যেটা হয় যে বডি কিন্তু ডাইভার্ট হয়ে যায়। সো বডি চিন্তা করে যে এই ধরনের টেনশন বা ফেক টেনশন করাচ্ছে, দিস পারসন ইজ ডুইং সামথিং এলস, যেটা ওর হার্টবিট বাড়াই দিচ্ছে। সো আমি ওকে সাপোর্ট করার জন্য অক্সিজেন ফ্লোটা বাড়িয়ে দিই এবং ওকে আমি একটু সারভাইভ করানোর ট্রাই করি এই সাইডটাতে, কারণ হি ইজ ডুইং সামথিং ইরেগুলার, যেটা সাধারণত সে সকালবেলা করছে না। এই জিনিসটা আসলে ওয়ার্কস লাইক ম্যাজিক। সো তখন যেটা হয় যে একটা সময় গিয়ে ওই এক্সারসাইজের পরে বডি আসলে খুবই ফ্রেশ হয়ে যায়। আমি অনেকবারই আসলে এই ধরনের এক্সপিরিয়েন্স হয়েছে যে দেখা যায় সিম্পল কিছু পুশ আপ, আপনার খুবই বোর লাগছে, ভালো লাগছে না কিছু, সিম্পল কিছু পুশ আপ, চিন আপ, পুল আপ, এগুলো আসলে সেই আগের এনার্জিটা বা এনথুজিয়াজমটা আসলে ফেরত নিয়ে আসতে পারে। সো আমি আজকে ভিডিওর আইডিয়াটা আসলে এইভাবে আসছে যে আমি ডিসাইড করতে পারছিলাম না আমি আসলে জিমে যাব নাকি রিল্যাক্সেশনের জন্য আসলে কোথাও যাব নাকি কোথাও ঘুরতে যাব। তো আমার কাছে মনে হয়েছে যে আসলে জিমটা প্রেফারেবল, বিকজ একে তো হেলথি লাইফস্টাইলের জন্য আসলে এই অ্যাক্টিভিটিটা তো ইম্পর্টেন্ট। সো জিমে গেলে যেটা হয় যে একটু কষ্ট করে, মানে জিমে যাওয়াটা, জিমে পৌঁছানো, ড্রেসটা চেঞ্জ করা এবং হচ্ছে অ্যাক্টিভিটিটা জাস্ট স্টার্ট করা, কিন্তু মানে অ্যাক্টিভিটি মানে কেউ বলতে পারবে না আজ পর্যন্ত যে জিমে গিয়ে কষ্ট করে আসলে অ্যাক্টিভিটিটা করতে হয়, কারণ জিমে পৌঁছানো পর্যন্ত হচ্ছে সবচেয়ে বেশি কষ্টের কাজ। জিমে যদি একবার পৌঁছায় যান, ইন জেনারেল জিমে আসলে একবার যাওয়ার পরে মানুষ কখনো হয় না যে ফাঁকি দিয়ে আসলে চলে আসে, কিছু না কিছু করে, মানে সামর্থ্য অনুযায়ী কিছু না কিছু করে, হয়তো হাঁটে বা হয়তো এটা ওটা ওয়েট লিফট করে, অথবা হচ্ছে এই মেশিন ওই মেশিন ইউজ করে, অথবা অ্যাটলিস্ট আরেকজনকে দেখে একটা মোটিভেশন হলেও আসলে পায়। হ্যাঁ, সো আমি জিমে যাই, জিমে যাওয়ার পরে ওইটাই হয় যে আসলে অনেকক্ষণ এক্সারসাইজ করার পরে আসলে ওই টেনশন, মানে জাস্ট ট্রাস্ট মি, মানে একটা যে টেনশন, একটা যে ওয়ান্ডারিং মোডে আমি ছিলাম যে কি করব না করব, নেক্সট ফিউচার প্ল্যান ট্যান হাবিজাবি বিজনেস পারপাসে, এগুলো নিয়ে যে সকালবেলার মিটিং হলো বা সকালবেলা যে চিন্তাভাবনাগুলো করলাম, ওগুলো কিন্তু খুব সহজে আসলে আমার মাথা থেকে সরে আসছে, কারণ আমার ব্রেইন আমার বডিকে আসলে সার্ভাইভ করানোর জন্য সে অন্যভাবে অন্য প্যাটার্নে আসলে কাজ করা শুরু করে দিছে। সো এটা খুবই ওয়ার্ক করছে। অ্যান্ড অফিসে আসার পরে যেটা হলো যে আমি এনথুজিয়াজম ফিরে পেলাম, অ্যান্ড হচ্ছে হাতের কাজগুলো সেরে ছোট আরেকটা ভিডিও বানানোর কথা ছিল, ওটাও বানিয়ে নিলাম ভিডিও। সো ইট ওয়ার্কড, রাইট? সো আমি এটা বললাম যে যখন আমাদের একটু করে মন খারাপ হবে বা আমাদের যখন স্ট্রেস হবে, কোনোভাবে আমরা যদি এটা কোথাও লিখে রাখতে পারি, লেটস আমাদের ডেস্কে বা আমাদের লিভিং রুমে, অথবা যেখানে স্টাডি রুম বসে আছে সেখানে, অথবা মানে চোখের সামনে যেটা আর কি, মানে আমি এটা আমার স্টাডি রুম, তো আমি যখন এখানে আশেপাশে আসলে হোয়াইট বোর্ড বা বিভিন্ন অনেক জিনিস আছে, তো আমি এখানে লিখে রাখি ইম্পর্টেন্ট জিনিসগুলো আর কি। তো আমরা যদি কোথাও লিখে রাখতে পারি, মনে রাখতে পারি বা অ্যালার্ম সেট করে রাখতে পারি যে যখনই আমার টেনশন হবে, যখনই আমার মন খারাপ হবে, আমি 10টা পুশ আপ দেবো, তখন যেটা হবে যে ফর শিওর আপনার ইনস্ট্যান্ট একটা আসলে বডিতে চেঞ্জ আসবে।
ওকে, আচ্ছা এখানে আরেকটা বিষয় হচ্ছে যাদের হচ্ছে পুশ আপ একেবারেই দেওয়ার এক্সপিরিয়েন্স নাই অথবা যারা হচ্ছে টোটালি এক্সারসাইজ করছে না বা করে না, তাদের জন্য আবার একটু ডিফারেন্ট। ওনারা যেটা করতে পারে ডিফারেন্ট কিছু এক্সারসাইজ বা অ্যাক্টিভিটি করতে পারে। ফর এক্সাম্পল হাঁটতে যেতে পারে। হাঁটা বা ওয়াকিং মোর দ্যান ম্যাজিক অ্যাকচুয়ালি অ্যান্ড মোর দ্যান এক্সারসাইজ, মানে জিমের এক্সারসাইজের চেয়েও হাঁটাটা আসলে অনেক বেশি কাজ করে। কারণ আপনি যখন হাঁটবেন ওই ঘটনাগুলো কিন্তু ঘটবে যে আপনার অক্সিজেন লেভেল বাড়বে, আপনার বডি অক্সিজেন ইনটেক করছে, ব্লাড ফ্লোটা বাড়ছে, এবং হচ্ছে একটু মিনিমাল স্পিডে যদি আপনি হাঁটেন রাদার দেন আপনি দৌড়াদৌড়ি করেন, তো এই হাঁটাটা কিন্তু আপনার ফ্যাট বার্নিং ঘটাবে, ঠিক আছে? সো বডিতে একটা অ্যাক্টিভিটি হচ্ছে, এর সাথে ফ্রিভাবে পাচ্ছেন আপনি একটা ভিজুয়াল। স্বাভাবিকভাবে অ্যাজ এ হিউম্যান বিইং আপনি অবশ্যই আশেপাশের মানুষজন, আশেপাশের লাইফ দেখে আপনি একটু হলেও মাইন্ডটা ডাইভার্ট হবে। তো অনেক সময় ইফ ইউ গেট লাকি অনেক ইন্টারেস্টিং ঘটনা আমরা আসলে আশেপাশে দেখি। সো এনজয় দ্যাট মোমেন্ট, ওকে? আপনি আশেপাশে কোনো একটা ঝগড়া দেখছেন, আশেপাশে কোনো একটা বিউটিফুল কোনো একটা সিনারি দেখছেন, কোনো বাচ্চা হাঁটছে, খেলছে, অথবা হচ্ছে কেউ প্রেম করছে, যাই দেখেন না কেন, এনজয় দ্যাট। সো এটা যেটা হয়, আপনি হাঁটতে হাঁটতে সিনারিটা দেখেন, ভিউটা দেখেন, স্বাভাবিকভাবে আপনার মাইন্ড কিছু ফুড পাবে, যেটা আসলে আপনি একটা জায়গায় বসে থেকে যদি কোনো কিছু নিয়ে টেনশন করতে থাকেন সেটা আসলে আপনার মাইন্ড পাবে না। সো যারা একেবারেই এক্সারসাইজের অভিজ্ঞতা নাই অথবা যারা করেন না, তারা যেটা করতে পারেন, অথবা যারা এক্সারসাইজ করেন তারাও করতে পারেন, সমস্যা নাই, সেটা হচ্ছে যখনই একটু স্ট্রেস ফিল করবেন, মন খারাপ হবে, আপনারা হাঁটতে চলে যাবেন। আধা ঘন্টা হাঁটেন বা প্রয়োজন হলে 1 ঘন্টা হাঁটেন, কোনো প্রবলেম নাই। সো এটা আসলে খুব ভালো কাজ করে, এবং আপনি দেখবেন যে কিছু কিছু সময় আমাদের ব্রেইন আসলে অ্যাক্টিভ হয়ে আমাদেরকে খুব ভালো ভালো কিছু বিজনেস আইডিয়া দেয়, খুব ভালো ভালো কিছু লাইফের প্রবলেম সলিউশন করতে হেল্প করে। যেমন একটা সিচুয়েশন হচ্ছে, আমরা যখন শাওয়ার নেই, তো শাওয়ারের নিচে যখন দাঁড়াবেন, মাথায় যখন পানি পড়বে, তখন দেখবেন যে খুব চমৎকার কিছু আইডিয়া আসছে, বিভিন্ন দিনের সারাদিনের কি করবেন বিজনেস আইডিয়া আসছে। সেকেন্ড হচ্ছে, আমরা যখন হাঁটা চলা করি, ইভেন মানে আমার লাইফে বলতে আমার বিজনেস লাইফের অনেক অনেক ইম্পর্টেন্ট ডিসিশন বা আইডিয়া অথবা হচ্ছে যে কোনো সলিউশন আমার কিন্তু ট্রেডমিলে মাথায় আসছে। তো ট্রেডমিলে আমি যখন হাঁটাচলা করি বা দৌড়াদৌড়ি করি, তখন আসলে এই ধরনের কিছু যুগান্তকারী আইডিয়া আসলে আমার মাথায় আসে আর কি। সো যখন হাঁটাচলা করবেন তখন আসলে জিনিসটা ঘটে। আমার সত্যিকার অর্থে বাইরে হাঁটতে যাওয়ার সময় অতটাভাবে করে হয় না, যেহেতু জিমে যাই, সো ওখানে আসলে হাঁটাচলাটা হয়ে যায়। বাট আই মিস দ্যাট। আই উইশ যে আমি আরেকটু সময় বের করে আমি আসলে হাঁটতে যেতে পারতাম, যেটা আগে আসলে প্রচুর যেতাম। তো এই হচ্ছে সলিউশন নাম্বার 1। সো আপনার যখনই মন খারাপ হবে, আপনাকে জাস্ট যেটা করতে হবে যে একটা ছোট ট্রাস্ট করে, একটা লিপ অফ ফেইথ নিয়ে জাস্ট কাজটা করতে হবে। মানে দরকার নাই যে আপনি গুগল করে দেখলেন যে হাঁটলে মন খারাপ ভালো হয় কিনা, হাঁটলে আসলে আপনার অ্যাংজাইটি কমবে কিনা, কিছু দরকার নাই। মানে এগুলো তো আসলে হার্মলেস ব্যাপার, তাই না? সো আপনি মন খারাপ হলে, স্ট্রেস হলে আপনি বাইরে যান, আশেপাশে মাঠ থাকলে হাঁটেন, রাস্তা থাকলে হাঁটেন, যা ইচ্ছা যেখানে ইচ্ছা জাস্ট হাঁটেন। মানে একটা নিরাপদ জায়গা দেখেন, নিরাপদ জায়গা দেখে আপনি হাঁটাচলা করেন, আশেপাশের লাইফটাকে দেখেন, এনজয় করেন। আপনি দেখবেন যে সাথে সাথে আপনার মন খারাপ ভালো হচ্ছে, আপনার নতুন কোনো আইডিয়া আসছে, নতুন থিম আসছে, অথবা লাইফের কোনো মিসিং পার্ট যেটা আপনি আসলে অনেকদিন ধরে চিন্তা করছেন বা হিসাব মেলাতে পারছেন না, সেই বিষয়গুলো খুব সহজে আসলে সলভ হয়ে যাচ্ছে। ও আরেকটা জায়গায় হচ্ছে খুব ভালো ভালো সলিউশন আছে, সেটা হচ্ছে নামাজে দাঁড়ালে, যেটা আসলে একটু যাক ওটা আমরা অ্যাভয়েড করি, ওটা না যাই, বাট সেটা আসলে ফোকাস করা উচিত আর কি। সো একটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট তাহলে হচ্ছে হাঁটা। তো হাঁটলে মন ভালো হবে, এটা আপনি ধরে রাখেন এবং আপনি ট্রাই করে দেখতে পারেন। সেকেন্ড হচ্ছে, যদি সুযোগ থাকে তাহলে আমি বলবো একটা সাইকেল কিনে ফেলতে পারেন, অথবা যদি কারো সাইকেল থাকে তাহলে ওকে। যেমন আই মিস মাই সাইকেল। আমি একটা সময়ে আমার বাসা থেকে অফিস থেকে বাসা, এই পুরোটাই আসলে আমি সাইকেলে কমিউট করতাম। তো সাইকেলটা কেনা হয়েছিল করোনার সময়টাতে আর কি। তখন আসলে কিছুই তো গাড়ি ঘোড়া কিছুই আমি পাচ্ছি না, তো তখন আসলে কি করব, হেঁটে যাওয়া আসলে পসিবল না। মাঝে হাঁটা শুরু করছিলাম, মানে করোনার ঠিক আগে হেঁটেই হচ্ছে বাসা থেকে অফিস থেকে বাসা যেতাম। সো
ওটা না অন্য টাইপের একটা এক্সপিরিয়েন্স আসে আসলে প্রতিদিন, মানে ইচ অ্যান্ড এভরি ডে সন্ধ্যার সময় যখন নতুন একটা সিনারি দেখবেন, নতুন একটা লাইভ দেখবেন, প্রতিদিন নতুন নতুন কিছু অ্যাক্টিভিটি, মানে ইটস লাইক মুভি, ইটস লাইক সিরিজ, যে আপনি আপনার আশেপাশে নতুন একটা দুনিয়া প্রতিদিনই দেখতে পাচ্ছেন, ঠিক আছে? মানুষজনের অ্যাক্টিভিটি যখন যদি আপনি খেয়াল করতে পারেন তাহলে আসলে এটা খুবই ওয়ার্ক করে। দ্বিতীয়ত হচ্ছে সকালবেলা যদি হাঁটেন বা সাইকেল চালাতে পারেন তাহলে হচ্ছে ফ্রি হিসাবে কিন্তু ভিটামিন ডি পাচ্ছেন, যেটা আসলে মন ভালো করতে খুবই হেল্প করে। সো সূর্যের আলো মন ভালো করার জন্য আসলে খুবই ইম্পর্টেন্ট। সো এটাও মাথায় রাখা যেতে পারে। আচ্ছা, তো যেটা বলছিলাম যে সাইকেল নিয়ে, তো সাইকেলটা যেটা সুবিধা হয় যে অনেক সময় আমরা আসলে হাঁটার হয়তো প্রপার জায়গা পাচ্ছি না, অথবা আপনি যেটা ইন জেনারেল আমি প্রবলেম সহ বলে দিচ্ছি আর কি কী আসলে হতে পারে। সো আপনি খুব এনথুজিয়াজম নিয়ে হাঁটতে গেলেন, হাঁটার পরে দেখলেন যে আপনি এনথুজিয়াজম নিয়ে প্রায় দেখা গেল 6-7 কিলো আপনি হেঁটে ফেললেন। সমস্যা যেটা হয়, এই 6-7 কিলো আবার তো ব্যাক করে আপনাকে আপনার বাসায় বা অফিসে বা যেখান থেকে যেই ডেস্টিনেশন থেকে হাঁটা শুরু করছেন ওখানে আসলে আবার ব্যাক করতে হবে। তো এইটা একটু মাঝে মধ্যে আমাদের জন্য ইরিটেটিং হয়ে যায় যে হাঁটলাম, হাঁটা শেষ, মন ভালো হয়েছে, এখন আবার ব্যাক করবো কীভাবে? সো এটার সলিউশন আমার কাছে মনে হয়েছে একটা সাইকেল। তো আপনি সাইকেলে যদি আমি খুব আয়োজন করে সাইকেল চালাই, মানে একেবারে হ্যান্ড গ্লাভস পরে, তারপর হচ্ছে হেলমেট দিয়ে এবং সাইকেলের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্সেসরিজ লাগিয়ে হচ্ছে সাইকেলটা চালাই। তো যেটা সুবিধা সেটা হচ্ছে খুব আয়োজন করে মনের মতো করে আপনি বিভিন্ন এরিয়াতে যেতে পারতেছেন, প্রপার সেফটি মেনটেন করে। ডেফিনেটলি সাইকেলের সুবিধা হচ্ছে যে এখানেও আপনার কিছু অ্যাক্টিভিটি হচ্ছে, ব্রেন সচল হচ্ছে, আশেপাশের দুনিয়া দেখতেছেন এবং একটা কিন্তু অ্যাওয়ারনেস হচ্ছে। হ্যাঁ, ধরেন আপনি হাঁটার সময় ইফ ইউ আর ফিট পারসন, অর আপনি যদি মানে রেগুলার নর্মাল একটা ফিট পারসন যদি হন, যে নর্মালি হাঁটাচলা করতে পারে, তাহলে আসলে আপনার কিন্তু ব্রেইনকে এত কাজ করতে হয় না যে আপনাকে আপনি যাতে পড়ে না যান, আপনার ব্যালেন্স যাতে ধরে রাখতে হয়, এটার জন্য কিন্তু ব্রেইনকে এত কাজ করতে হয় না। মানে আসলে কাজ করতে হয়, বাট আমি বুঝাতে চাচ্ছি যে ব্রেইনকে এতটা অ্যাক্টিভ থাকতে হয় না যেটাতে আপনাকে আসলে ধরে রাখতে হবে প্রপারলি। হ্যাঁ, ও এখানে আসলে ডিফারেন্ট একটা কনভারসেশন আসলে আছে যে আমাদেরকে জিমের ট্রেনিংয়ে বলা হয়েছিল আর কি, যে আমরা যে দাঁড়াই, হাঁটি, এখানে আমাদের বডির প্রতিটা মাসেল এবং ব্রেনের প্রতিটা ফাংশন আসলে তখন কাজ করে। যে আমি দাঁড়ালাম, আমার ব্রেন আমাকে এবং মাসেলগুলো আমাকে হেল্প করে যে আমি যাতে ব্যালেন্স রাখতে পারি, নেক্সট স্টেপটা দিতে পারি। সো ওটা ডিফারেন্ট কনভারসেশন। আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা যখন নর্মালি হাঁটি তখন আসলে আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হয়ে থাকেন তাহলে এটা আপনার আসলে মাসেল মেমোরিতে চলে আসছে যে আপনি নর্মালভাবে হাঁটতে পারবেন। কিন্তু সাইকেলের একটা মজার বিষয় হচ্ছে আপনি যখন সাইকেল চালাবেন তখন আপনাকে রাস্তায় প্রচুর টেসলা আছে, রাস্তায় প্রচুর গাড়ি ঘোড়া আছে, রাস্তায় বাস, রিক্সা, অনেক কিছু আসলে আছে। হ্যাঁ, সো এদেরকে মেনটেন করে আপনার সাইকেল এবং আপনার বডিকে সেফটি মেনটেন করে আপনাকে কিন্তু সাইকেলটা চালাতে হচ্ছে। সিগন্যাল হলে দাঁড়াতে হচ্ছে, সিগন্যাল শেষ হলে যেতে হচ্ছে, আপনি কোন লেইনে যাচ্ছেন সেটা দেখতে হচ্ছে, পিছে গাড়ি দেখতে হচ্ছে, আশেপাশে মানুষ আছে কিনা, কাউকে মেরে দিচ্ছেন কিনা, সব কিছুই কিন্তু দেখতে হচ্ছে। সো গাড়ি কিন্তু একটা স্পিডে এবং একটা মেশিনের মতো করে চলছে, বাট সাইকেলে এটা আমি ফিল করছি, সাইকেলে আসলে এই অ্যাক্টিভিটিগুলো যখন হয়, আশেপাশের সারাউন্ডিংসটা যখন আপনি দেখবেন তখন আসলে আপনার ব্রেন অন্যভাবে আসলে অ্যাক্টিভেটেড হয়। তখন বিলিভ মি আপনি সাইকেল চালান, সাইকেল চালানোর পরে জাস্ট আমাকে একটু নোট দেন যে যেই জিনিসটা নিয়ে আপনি টেনশন করতেছিলেন জাস্ট আধা ঘন্টা আগে, ওই জিনিসটা সাইকেল চালানোর সময় আপনার মাথায় আসে কি আসে না, জাস্ট বলেন। মানে এটা যাই হোক না কেন, মনে করেন আপনার ফ্যামিলি থেকে অসুস্থ, সাইকেল চালানোর সময় সত্যিকার অর্থে সেটাও আপনি ভুলে যাবেন। কারণ দুটা কারণ, একটা হচ্ছে সাইকেলকে কেউ পাত্তা দেয় না। মানে আপনি সাইকেলের হর্ন দিয়ে যদি মানুষের গায়েও লাগিয়ে দেন, দে ডোন্ট মাইন্ড। মানে ব্যথা তো পায় না আসলে, সাইকেলে জোরে লাগলেও আসলে ব্যথা পায় না। তো হর্ন দিয়ে মানুষকে, আমাকে তো সাইকেল চালানোর সময় মানুষকে এভাবে হাত আসলে এভাবে মানে মানুষের বডিতে হাত টাচ করে 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 ওদের সরাতে হয়। হ্যাঁ, বা নক করতে হয় যে ভাইয়া একটু সাইডে, হ্যাঁ, এভাবে করে করে আসলে যেতে হতো আর কি। সো সাইকেলের হর্ন কোনো কিছুতে কোনো লাভ হয় না, মানুষ আসলে সরে না। সো মানুষকে প্রোটেক্ট করার জন্য, ইফ ইউ আর এ গুড হিউম্যান বিইং, মানুষকে যাতে ব্যথা না দেন সেটার জন্য কিন্তু আপনাকে অনেক ব্রেন অ্যাক্টিভিটি করে করে আসলে আগাতে হবে। তো এটার জন্য যেটা ইস্যু হয় যে আপনার ব্রেন প্রচুর অ্যাক্টিভ হয়, যেটা আসলে আবার হাঁটার সময় হয় না। হাঁটার সময় তো আপনি কারো গায়ের উপর তুলে দেবেন না বা হর্ন বাজিয়ে বাজিয়ে আপনি হাঁটবেন না, তাই না?
তো সাইকেল চালানোর সময় এই বিষয়টা ঘটে, আপনার কাফ মাসল অ্যাক্টিভেটেড হয়, আপনার হার্টবিট বাড়ে, পালস রেট বাড়ে, ব্রেইন সচল হয়, বডিতে অক্সিজেন ঢুকে, আপনি ব্রিদিং করছেন, ব্রিদিংয়ের সাথে সাথে কিন্তু আপনার ফ্যাট বার্নও হচ্ছে, ক্যালোরি বার্ন হচ্ছে। সো সাইকেল ইজ অ্যামেজিং, এবং আপনি খুব সুন্দর সুন্দর জায়গায় যেতে পারছেন, যেই জায়গাগুলো আপনি গাড়িতে করে যান বা আপনি রিক্সা করে যান বা লেটসে হেঁটে যান, আপনি একবার সেই জায়গাগুলো সাইকেলে করে যান, দেখবেন জায়গাটাই অন্যরকম লাগবে। মানে সাইকেলের পার্সপেক্টিভ থেকে যখন আপনি দুনিয়া ঘুরবেন, তখন আসলে অন্য ধরনের একটা আসলে ফিলিংস চলে আসে, যেটা অন্য কোনো যানবাহনে আপনি আসলে পাবেন না। মন ভালো রাখার জন্য আমরা সাইকেল চালাতে পারি। আচ্ছা, এরপর 3 নম্বরে আসি, যেটা একটু হয়তোবা কঠিন হতে পারে অনেকের জন্য, সেটা হচ্ছে সুইমিং। সো সুইমিং সাইকেলের জন্য নেক্সট স্টেপে অন্যভাবে কাজ করে। প্রথমে আগে বলে নিই সুইমিং আসলে আমরা কোথায় করতে পারি। সুইমিং আমরা অনেক জায়গাতে করতে পারি ঢাকা শহরে, তবে যেমন ঢাকা ভার্সিটিতে আছে, কারো যদি বাসা ওই সাইডটাতে হয় ঢাকা ভার্সিটি সুইমিং পুল ইউজ করতে পারে। আর কারো যদি বাসা মিরপুর জোনে হয় তাহলে হচ্ছে সুইমিং কমপ্লেক্স, যেটা কাজী নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্স মোস্ট প্রবলি, সো 10 নম্বরে যেটা আর কি, সো সুইমিং কমপ্লেক্সটা ইউজ করতে পারে। আরেকটা সম্ভবত গোল্ড জিমে সুইমিং পুল আছে এখন, সো কেউ মেম্বার হলে ওই সাইডটা ইউজ করতে পারে। আমি ইউজ করছি এই মুহূর্তে মিরপুর সুইমিং কমপ্লেক্স। আমার কাছে খুবই 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 এফোর্ডেবল মনে হয়েছে। এখানে কোনো মানে যদি আপনি সুইমিং জানেন, আপনি যদি সাঁতার কাটতে পারেন, তাহলে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে 250 টাকা পার আওয়ার, 250 টাকা ঘন্টায় আপনি সুইমিং করতে পারছেন। ঠিক আছে, তো 1 ঘন্টা বেশি আসলে তো প্রয়োজন হয় না, এমনি তো আপনি সত্যি করতে সুইমিং করলে 1 ঘন্টার বেশি করতে পারবেন না। আবার যদি পানিতে নেমে লাফালাফিও করতে চান, তাহলে আসলে 1 ঘন্টার বেশি আসলে দরকার নাই। সো যেটা করা যেতে পারে যে আপনি 1 ঘন্টার জন্য সুইমিং করতে পারেন বা পানিতে লাফালাফি করতে পারেন, সমস্যা নাই। তো আপনি যদি সুইমিং জেনে থাকেন, সাঁতার যদি আপনি পারেন, তাহলে এই ফ্যাসিলিটিটা পাচ্ছেন যে 1 ঘন্টা আপনি পানিতে নামবেন, সাঁতার কাটবেন বা সাঁতার শিখবেন, হোয়াটএভার। আর যদি আপনি সাঁতার না জানেন, সেই ক্ষেত্রে ওদের কিছু অপশান আছে যে আপনি সাঁতারের ট্রেনিং নিতে পারেন ওদের থেকে, যেটা আমি বলবো একটু বোরিং, কারণ হচ্ছে ওখানে বসে বসে সাঁতার শিখলে আসলে মজা লাগবে না। তো যারা সাঁতার জানে তাদের জন্য বলছি, আর যারা জানে না তারা হচ্ছে আরেকটু প্রফেশনাল কোনো জায়গা থেকে শিখলে আসলে বেটার আর কি। তো আমি ধরে নিচ্ছি আপনি সাঁতার জানেন এবং আপনার মন খারাপ, তো আপনি সাঁতার কাটতে যাবেন। এখন সাঁতার কাটতে সাইকেলের চেয়েও কেন ভালো কাজ করে সেটা আমি বলি। পানির ভয় ব্যাপারটা অন্যরকম। আপনি হাঁটু পানিতেও ভয় পেতে পারেন, গলা পানিতেও ভয় পেতে পারেন, সমুদ্রেও ভয় পেতে পারেন, তাই না? আমি এটা দেখছি যে যখন মিরপুর সুইমিং কমপ্লেক্সে, এটা কিন্তু লেটসে আমার গলা পর্যন্ত আর কি, হ্যাঁ, গলা পর্যন্ত বা সামটাইমস হচ্ছে এই যে নাক পর্যন্ত পানি আসলে চলে আসে। তো আপনি যদি একদম সকাল সকাল যান, সকাল 7টার দিকে যান, তখন পানি ওরা ক্লিন করে মাত্র রাখে এবং পানি রিফিল করে রাখে। সো ওই সময়টাতে নাক পর্যন্ত মোটামুটি পানি পৌঁছায় যায়। এখন আমি দেখছি মানে একদম সাইডে তো আসলে পানি অনেক কম থাকে, সাইডে দেখা যায় বুক পানি, ঠিক আছে, কিন্তু আপনি সুইমিং করার সময় বুক পানিতেও যদি গা ভাসিয়ে দেন, মানে সুইমিংয়ের পশ্চারে যদি আপনি পানির মধ্যে ঝাঁপ দেন, তাহলে হঠাৎ করে ব্রেইন আপনাকে বাঁচানোর জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটি করবে। তো এর ফলে যেটা হয় যে হাঁটু পানি হোক, গলা পানি হোক, আপনার বডি আসলে সার্ভাইভাল মোডে আবারও চলে যাবে। তো যখন ওই মোডে চলে যাবে, তখন কিন্তু আপনার ওই যে মন খারাপ, মন ভালো হয়ে যাবে না অ্যাকচুয়ালি, মানে হচ্ছে মন খারাপের পোর্শনটা আসলে তখন কমে যাবে। তখন বডি আপনাকে বলবে যে দরকার নাই, মন ভালো খারাপ পরে তুমি আগে নিজে বাঁচো। সো এটা হচ্ছে একটা ডিফারেন্ট ম্যাজিকের মতো কাজ করে। আর আপনি যখন সাঁতার কাটবেন, তখন দেখবেন একটা আসলে গুড ফিল হয়, যে ইটস এন অ্যাচিভমেন্ট আমি বলবো আর কি, যে আপনি যখন সাঁতার কাটবেন, পানি কেটে যখন আগাতে থাকবেন, আমার কাছে মনে হয়েছে প্রতি ল্যাপে একটা ছোট অ্যাচিভমেন্টের মতো আমরা আসলে ফিল করি, যে আমি একটা ল্যাপ শেষ করছি, সেকেন্ড ল্যাপ শেষ করছি, অথবা আমি এত সেকেন্ডে এখান থেকে এখানে গেলাম। আচ্ছা, ধরেন আপনি যদি উঠতে পারেন, মানে পাখা দিয়ে যদি আপনি উঠতে পারেন, তাহলে তো আপনার একটা গুড ফিল আসবে না? মানে মনে হবে যে ওকে, ইউ আর ডুইং সামথিং, ইউ আর চুজিং আ ওয়ে যেটা আসলে নর্মাল না, অনেকে পারে অনেকে পারে না, বা এটা আপনার একটা স্কিল, যে স্কিলটা দিয়ে আসলে আপনি হাঁটা চলা ছাড়া, সাইকেলে ছাড়া, গাড়ি ছাড়া আপনি অন্য একটা মিডিয়াতে আপনি আসলে আগাচ্ছেন, ঠিক আছে? তো সুইমিংটা অনেকটা ওরকমভাবে কাজ করে। আপনি যখন পানির মধ্যে নিজের বডিটাকে ভাসিয়ে
ডিফারেন্ট অঙ্গভঙ্গি দিয়ে ডিফারেন্টভাবে হাত পা মুভমেন্টের মাধ্যমে যখন আপনি সামনের দিকে আগাবেন, তখন আপনাকে এটা একটা ছোট হ্যাপিনেস দিবে, ছোট একটা অ্যাচিভমেন্ট আপনাকে দিবে, একটা সাকসেস দিবে, যেখানে আপনার ডোপামিন রিলিজ হবে। সরি, টেকনিক্যাল কথা বলে ফেললাম আবারও। সো এই ডোপামিন রিলিজটা আসলে আমাদের ব্রেনের জন্য খুব ইম্পর্ট্যান্ট। তো এই ধরনের আপনি যখন 1 ঘন্টা যখন সুইমিং করবেন, তখন আসলে এই জিনিসটা খুব ভালো কাজ করে। আপনি যখন সুইমিং শেষ করবেন, সুইমিং শেষ করে যখন আপনি ফ্রেশ হয়ে যখন উঠবেন, সো একে তো বডি পানির মধ্যে ছিল, সো আপনি এমনিতেই পানির মধ্যে আসলে রিফ্রেশড হয়ে যাবেন। গরমকাল হলে তো কথাই নেই, শীতকাল হলে অবশ্য ওরা একটু ওয়ার্ম ওয়াটার রাখে, সো ওদিকে চিন্তা নাই। ডিফারেন্ট একটা মিডিয়াতে আপনি পথ চলছেন, সাঁতার কাটছেন, এটার একটা অ্যাচিভমেন্ট আপনি পাচ্ছেন। এর সাথে আপনি রিফ্রেশিং ওয়াটার পাচ্ছেন, এর সাথে ব্রেন অ্যাক্টিভ হচ্ছে, আপনার দুঃখ বেদনা আপনি 1 ঘন্টার জন্য 250 টাকার বদলে আপনি ভুলে যাচ্ছেন। আর হচ্ছে আর ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা ফ্যাট বার্নিং এটা তো আসলে সাথে ফ্রি এটা, বাট এটা যে আসলে কী লেভেলের হয়, এটা সাঁতার জাস্ট আপনি মানে টানা কয়েকদিন যদি কাটেন সাঁতার, তাহলে দেখবেন যে আপনার মানে পেট লিন হয়ে যায় আর কি, একদম আর কি। হ্যাঁ, সো এই গেল 3 নম্বর পয়েন্ট, আমরা সাঁতারের কথা যেটা বললাম। 4 নম্বর পয়েন্টটা আমার প্রথম পয়েন্টের সাথে মিল, মানে এটা নিয়ে আগেই কথা বলছি যে আসলে জিমে এক্সারসাইজ করার যে বিষয়টা। তো অনেকের কাছে জিম ভালো লাগে না, আমার কাছে পার্সোনালি জিম ভালো লাগে না। কারণ আপনি যখন দেখবেন যে আমার কাছে মনে হয়েছে আর কি, এটা একটা ল্যাকিংস আমার কাছে ফিল হয়েছে যে জিমে সাধারণত বিশাল বিশাল কিছু মানুষ, খুব ভালো বডি ফিগারওয়ালা কিছু মানুষ, ইন এ সেন্স কিছুটা আসলে নিজের মতো করে চলাফেরা করে এক্সারসাইজ করে, তো আপনার এনভায়রনমেন্টটা ভালো নাও লাগতে পারে। তো সব জিমে না, যেমন খুব কম জিমে আছে, যেমন এই মুহূর্তে আমি যে জিমটাতে জিম করছি, এক্সারসাইজ করছি, সো ওখানে আমার কাছে বেশ ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আসলে মনে হয়েছে, এবং অ্যাটলিস্ট মানুষ মানুষের দিকে তাকিয়ে হাই হ্যালো করে, কথাবার্তা বলে, কালকে কি খাইছে জিজ্ঞেস করে, কালকে হচ্ছে কতটুকু পোলাও বেশি খেয়ে ফেলছে, পোলাওয়ের জায়গায় বিফটা বেশি খেয়ে ফেলছে, এই কথাবার্তাগুলো মানুষ বলে। তো একটা কমিউনিটির সাথে জিমে যেতে পারলে বেটার, এবং জিমটাও যদি সেল ভালো হয়, ট্রেনার যদি ভালো হয়, তাহলে আমি বলবো ডেফিনেটলি, যদি এই অপশনগুলো আপনি পান, তাহলে আমি বলবো যে জিম কুড বি এ গুড অপশন। সো আমি জাস্ট বলে দিচ্ছি আমি কোথায় জিম করছি। আমি এই মুহূর্তে ইন্সপায়ার ফিটনেস বাই সোহেল তাজ, সোহেল ভাইয়ের আন্ডারেই জিম করছি, ইনস্ট্রাক্টর হিসেবে উনি আছেন ওখানে। সো সোহেল ভাই তো আসলে খুবই চমৎকারভাবে আসলে ব্যাপারগুলো বোঝান। এর সাথেও ওনার যে ইনস্ট্রাক্টররা, যেমন ওখানে আমাদের ওখানে মিস্টার রাজশাহী একজন আছে, উনি হচ্ছে রাজশাহীর ফিটনেস মডেল হিসেবে কয়েকবার মনে হয় উইনও করছেন। তো আমি যেটা দেখছি অনেক জিম আমি ছেড়ে দিছি এই কারণে, ইনস্ট্রাক্টররা এসে আসলে কিছুটা ডিস্টার্ব করে। একজন সিনিয়র ইনস্ট্রাক্টর এসে আপনাকে বলে এভাবে জিম করেন, জুনিয়র ইনস্ট্রাক্টর এসে বলে ভাই এভাবে না, এভাবে করে হাতটা রাখেন, ওটা করেন, অথবা হচ্ছে অকারণেই বলে যে আরও 2টা দেন। ঠিক আছে, তো আপনার প্রিভিয়াস হিস্ট্রি তো জানেন, আপনার কোনো ইনজুরি আছে কি না, কি আছে, কিছুই জানেন না। ঠিক আছে, বাট আমি দেখলাম যে এই যে সোহেল ভাইয়ের জিমটা আসলে বেশ ফ্রেন্ডলি, এবং হচ্ছে লজিক্যালভাবে ওনারা আগায়, এবং মজার ব্যাপার হচ্ছে ওনারা আপনাকে ফ্রি কিছু ডায়েট কনসালটেশনও করবে। আচ্ছা, এইদিকে বেশি অ্যাডভার্টাইজ হয়ে যাচ্ছে, এদিকে আমি না চাই। আমার এখন মনে আছে আমি যখন লাইফে ফার্স্ট জিমে ভর্তি হই, এটা ছিল শাহবাগের টেনিস কোর্টের পাশে একটা ছোট্ট জিম, তো যেখানে ট্রেডমিল ছিল না। তো আমাদেরকে যখন দৌড়াতে হতো বা হাঁটতে হতো, তখন আমরা টেনিস কোর্টে 20 থেকে 30 রাউন্ড দিতাম আর কি। তো ট্রেডমিল ছিল না জিমে, আসলে কোনো ম্যাট ছিল না, একদম পাকা ফ্লোর। সো মানে খুবই খুবই একটু কষ্টকর আর কি, যখন শুয়ে আসলে কোনো সিট আপ বা কিছু করতে হয়, তখন আসলে বেশ টাফ হয়ে যায় ব্যাপারগুলো আর কি। এনিওয়ে, সো জিম করতে পারেন। জিম করলে ওই যে বললাম, হাঁটা, সাইকেল, সুইমিং, এর সাথে জিমে আপনাকে অন্য লেভেলের একটা কনফিডেন্স দিবে। জিমে সাধারণত আমরা কি করে থাকি, জিমে আমরা কার্ডিও করি এবং হচ্ছে স্ট্রেংথ ট্রেনিং করে থাকি। কাইন্ড অফ আসলে বোরিং, আমার কার্ডিও করতে ভালো লাগে না। হ্যাঁ, কিন্তু কার্ডিও করার কিছু টেকনিক আছে, যেটা হচ্ছে যেমন হচ্ছে আমি আগে আমার পার্টনারের সাথে যখন জিমে যেতাম, তো আমি দেখতাম যে ও জিমে যাওয়া মাত্র মানে ট্রেডমিলের স্পিড 9 বা 10 দিয়ে এমনভাবে দৌড়াতো যেন ওর পিছে আসলে পুলিশ লেগে গেছে। সো আমি তাকাতাম ওর দিকে, তাকায় চিন্তা করতাম যে আমি তো এত জোরে দৌড়াতে পারবো না, তাহলে মনে হয় ফিট বডি আমার হবে না। তো পরে আমি ঘাটাঘাটি করে দেখলাম এই জিনিসটা খুবই রিস্কি।
নাম্বার 1 হচ্ছে জিমে মানুষ যে ভুলটা করে, ট্রেডমিলে প্রচুর জোরে দৌড়ায়। তো এখানে কিন্তু অনেক ধরনের ইনজুরি হওয়ার চান্স আছে। আপনার লিগামেন্ট ছিঁড়ে যেতে পারে, হঠাৎ করে পায়ে টান খেতে পারে, যেটা হচ্ছে অনেক দিন পর্যন্ত আপনি হয়তো অ্যাক্টিভিটি করতে পারবেন না। এবং সবচেয়ে বড় রিস্ক যেটা রিসেন্টলি যেটা অনেকবারই হয়েছে, সেটা হচ্ছে আমরা যখন আমাদের হার্ট রেট যখন আমরা নর্মালি হাঁটি, মানে ট্রেডমিলে যখন আমরা নর্মালি হাঁটি, তখন হচ্ছে লেটসে 130 থেকে 140 পর্যন্ত আপনি জোরে জোরে হাঁটছেন, সেটা হতে পারে। হ্যাঁ, দৌড়ালে কিন্তু সেটা আপনার বয়স অনুযায়ী আপনার কিন্তু একটা লিমিট আছে। হ্যাঁ, সো দেখা গেল ওটা লিমিটটা ক্রস করে একদম আপনার, যেমন আমার লিমিট হচ্ছে লেটসে 180 হার্ট রেটের লিমিটটা, যখন আমি এক্সারসাইজ করে যদি হার্ট রেট তুলি সেটা। তো এই লিমিটটা যদি দৌড়ায় তখন কিন্তু বডি এবং হার্ট, মানে হার্ট অ্যাক্টিভ হয়ে বডিকে সার্ভাইভ করতে, অক্সিজেন লেভেল আনতে এবং বডিকে হার্টকে পাম্প করতে, এটা কিন্তু অনেক উপরে উঠে যায় দৌড়ানোটা। তো দৌড়ানোর সময় আমরা কিন্তু আমাদের একটা হরমোনাল রিলিজের কারণে আমাদের মধ্যে একটা এনথুজিয়াজম চলে আসে। সো দেখা যায় আমরা অনেক জোরে অনেকভাবে দৌড়ায় ফেলছি। সো এটার কারণে হঠাৎ করে কিন্তু কার্ডিয়াক অ্যারেস্ট হতে পারে, অনেক ধরনের ইনসিডেন্ট ঘটতে পারে। টেকনিক হচ্ছে এখানেও টেকনিক হচ্ছে হাঁটা। তো আপনি যদি ট্রেডমিলে ইনক্লাইন করে যদি আপনি হাঁটেন, তাহলে আসলে আপনার যে ফ্যাট বার্নটা হবে, দৌড়ালে কিন্তু সেই ফ্যাট বার্নটা হবে না। তো এটা নিয়ে অনেককে আমি আসলে বোঝানোর ট্রাই করছি। সো দিস ইজ ভেরি লজিক্যাল অ্যাকচুয়ালি। আপনি যদি অনেক জোরে দৌড়ান, তাহলে যেটা হবে, গতকাল রাতে যে কার্বগুলো আপনি খাইছেন, বডি ইনস্ট্যান্ট আপনার সেই কার্বগুলো বার্ন করে ফেলবে। সো যেটা হবে যে ইটস এ গুড থিং যে আপনার ইনস্ট্যান্ট কার্বটা বার্ন হয়ে যাচ্ছে, বাট আপনার স্টোরড ফ্যাট যেটা, সেটা কিন্তু বডি ধরবে না। বডি চিন্তা করবে ও জোরে দৌড়াচ্ছে, ওকে বাঁচাতে হবে, সার্ভাইভ করাইতে হবে ওকে, সো আমি ইনস্ট্যান্ট যা পাচ্ছি হাতের কাছে সেটা বার্ন করে ফেলতেছি। বাট আপনি যখন হাঁটা চলা করবেন, আস্তে ধীরে যখন হাঁটবেন, হার্ট রেট যখন বেশি উঠাবেন না, মিনিমাম রেঞ্জে যখন হার্ট রেটটা থাকবে, তখন বডি চিন্তা করবে যে ওকে সে কিছু একটা অ্যাক্টিভিটি করতেছে, সো আমার ওই কার্ব ধরার দরকার নাই, আমি তার স্টোরড এনার্জি থেকে, স্টোরড ফ্যাট থেকে হচ্ছে কিছুটা এনার্জি নেই। এভাবে করে আপনার কিন্তু হাঁটাদের মাধ্যমে ফ্যাট বার্নিংটা আসলে বেশি হবে। আচ্ছা, সো আবার টেকনিক্যাল চলে আছে, ওদিকে না যাই। জিমে মন ভালো হবে কেন? কারণ হচ্ছে এখানেও একটা অ্যাকমপ্লিশমেন্ট কাজ করে। 30 মিনিট যখন আপনি হাঁটবেন বা 20 মিনিট যখন হাঁটবেন লেটসে ট্রেডমিলে, তখন আপনার একটা পর্যায়ে, মানে প্রথম দিকে বোর লাগবে, কষ্ট লাগবে, মানে ট্রেডমিলে তো পালায় কোথাও যেতে পারতেছেন না, একটা জায়গায় আপনার অস্বস্তি লাগবে। অথবা স্টেশনারি বাইক যেটা আছে, সেখানে যখন আপনি এক্সারসাইজ করবেন বা ক্রস ট্রেনার যখন আপনি ইউজ করবেন, তো একটা পর্যায়ে বোর লাগবে। কিন্তু লেটসে একটা সুইট পয়েন্ট আছে, হ্যাঁ, 5 থেকে 10 মিনিট পরে আপনার একটা সুইট পয়েন্ট আছে, ওই সময় না বডিতে অশরিরি একটা পাওয়ার চলে আসে। হঠাৎ করে কি যেন হয়, বডি চিন্তা করে যে দিস গাই ইজ অ্যামেজিং, ও কিছু এক্সারসাইজ করতেছে, সো ডোপামিন রিলিজ হয়, কিছু হরমোন রিলিজ হয়। এর ফলে যেটা হয়, আপনার মধ্যে ডিফারেন্ট একটা এনথুজিয়াজম চলে আসে বডিতে, যেটার কারণে আপনার হঠাৎ করে খুব হ্যাপি ফিল হবে। এবং আপনি দেখবেন যে আপনি হাঁটতেছেন, আপনার ভালো লাগতেছে, আরও হাঁটতে ইচ্ছা করতেছে, যতক্ষণ পর্যন্ত বডি আসলে টায়ার্ড হচ্ছে না ততক্ষণ পর্যন্ত হাঁটতে ইচ্ছা করতেছে। সো এটা গেল একটা কার্ডিও যখন আপনি করবেন, মিনিমাম লেভেলটা মেনটেন করে আসলে কার্ডিও করতে হবে আর কি। সেকেন্ড হচ্ছে যখন আপনি ওয়েট লিফট করবেন। সো এটা আসলে অস্বীকার করার কিছু নাই যে অ্যাটলিস্ট আমরা ছেলেরা যারা আছি তারা সবাই আসলে কোনো একটা কারণে কোনো একটা কারণে না, এটা লজিক্যাল কারণে, সো আমরা ওয়েট লিফট করতে পছন্দ করি, বাইসেপ বানাতে পছন্দ করি। যত যাই কিছু বলি না কেন, মানুষ বলে যে জিমে মানুষজন নার্সিসিস্ট হয়ে যায়, নিজের বডি দেখে আয়নাতে দেখে। তো যাই বলি না কেন, তো অ্যাজ এ মেল আমি জানি যে সবাই আসলে ওয়েট লিফট করতে পছন্দ করে, ওয়েট লিফট করে বডি বিল্ড করতে আসলে পছন্দ করে। তো যারা বডি বিল্ড করে ফেলছে, দ্যাটস এ ডিফারেন্ট কেস। কিন্তু যারা পুরোপুরি করতে পারে নাই, তখন ওরা যখন বডি বিল্ড করে বা মাসেলের ট্রেনিংগুলো যখন করে, স্ট্রেংথ ট্রেনিং যখন হয়, তখন এখানে ডিফারেন্ট একটা হ্যাপিনেস কাজ করে। মনে হয় যে ওকে, দিস ইজ জাস্ট এ স্টার্ট, আমি এভাবে করে যদি আরও 1 মাস করতে পারি, 2 মাস করতে পারি, তাহলে আমার বাইসেপটা ভালো হবে, ট্রাইসেপ বের হবে, এখানে হচ্ছে আমার মাসেলের এই জায়গাটা বের হবে, ওই জায়গাটা বের হবে, মাসেল আমার হেলদি মাসেল হবে। এভাবে করে আমরা অনেক কিছু অনেক সময় চিন্তা করি। সো এখানেও একটা আসলে অ্যাকমপ্লিশমেন্ট কাজ করে, একটা সাকসেস কাজ করে, একটা মোটিভেশন কাজ করে। তো এর ফলে যেটা হয় যে মন ভালো হয়, এবং হচ্ছে আপনার যে যত বয়স হবে,
এই বয়সের সাথে কিন্তু মাসেলকে মানে আমরা যেমন পড়াশোনা করে অথবা স্টেপ বাই স্টেপ এক্সপিরিয়েন্স নিয়ে যেমন আমরা আমাদের ব্রেনকে যেমন রেডি করি, সো আপনার যত বয়স হবে আপনার আসলে মাসেলকে রেডি করতে হবে যে বুড়ো বয়সে যাতে শরীরটা ধরে রাখতে পারে। হ্যাঁ, হঠাৎ করে কোথাও যদি দৌড় দেওয়া প্রয়োজন হয়, হঠাৎ করে যদি কোথাও বসা উঠা যদি প্রয়োজন হয়, এই সময়টাতে আসলে মাসেলটাকে ট্রেন করতে হবে। সো এটার জন্য আসলে স্ট্রেংথ ট্রেনিংটা আসলে খুব ইম্পর্ট্যান্ট। তো এটা বডি বোঝে, এবং যখন আপনি আসলেই যখন 5 কেজি ডাম্বেল যখন আপনি লিফট করেন, 5 কেজি পরে 7 কেজি, 10 কেজি, 20 কেজি, 30 কেজি তখন আপনি লিফট করবেন আস্তে আস্তে করে। সো এটা আপনার মধ্যে একটা অ্যাকমপ্লিশমেন্ট কাজ করবে যে আই এম ডুইং ইট, আমি আমার বডিকে ট্রেন করতেছি, আমি অ্যাটলিস্ট ওই 10টা মানুষ থেকে ডিফারেন্ট একটা ওয়ে চুজ করছি যারা এখনও জিমে আসে নাই, স্টার্ট করে নাই, বাট আই এম অ্যাটলিস্ট ডুইং দিস। সো এটা একটা অ্যাকমপ্লিশমেন্ট কাজ করলে আমরা আসলে অন্যভাবে ব্রেনটাকে নিয়ে যাই, অন্য একটা স্টেজে ব্রেনটাকে নিয়ে যাই, এবং আমরা মনে করি যে ওকে অ্যাটলিস্ট আই এম ডুইং সামথিং। সো মন খারাপের বিষয়টা ওখানে একটু করে নাম হয়ে যায়। এবার একটা ইন্টেন্স এক্সারসাইজ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে কারাতে। কারাতে আমি জানি না মানুষ কিভাবে দেখে বা কে কীভাবে দেখে, তো আমি পার্সোনালি হচ্ছে 2 বছরের মতো কারাতে প্র্যাকটিস করছি। সময়ের অভাবের কারণে আমি 2 বছর পরে আসলে ছেড়ে দিতে হয়েছে। ছেড়ে দেওয়া মানে হচ্ছে আমি কন্টিনিউ করতে পারিনি, বাট আমার ইচ্ছা খুব শীঘ্রই হচ্ছে, আমার বাবুর বয়স এখনও ছোটো, তো একটু বড় হলে আবার আমি ট্রেনিংটা শুরু করবো আর কি। তো আমি কারাতের হচ্ছে কিউকুশিন ফর্মটাতে আমি আসলে প্র্যাকটিস করতাম। সো কিউকুশিন ইটস কাইন্ড অফ লাইক সেকেন্ড ব্রুটাল ফর্ম। সো ফার্স্ট হচ্ছে মুয়াই থাই, যেটাকে বলে অক্ষয় কুমার যে ট্রেনিং নিছিল, সো সেটা হচ্ছে মুয়াই থাই। দেন হচ্ছে কিউকুশিন। সো কিউকুশিন ব্রুটাল কেন? এটা হচ্ছে কাইন্ড অফ স্ট্রিট ফাইটের মতো। সো কিউকুশিনে যেটা হয় যে অ্যাক্টিভিটি তো আছে, বিভিন্ন ফর্ম প্র্যাকটিসের বিষয় আছে, দেন কিছু ফাইট আছে, টুর্নামেন্ট আছে, বেল্ট টেস্ট দেওয়ার সময় কিছু ফাইটিং আছে। সো এই ফাইটগুলো আসলে ব্রুটাল এই সেন্সে, কারণ হচ্ছে এখানে কিন্তু ওই ধরনের রুলস নাই যে পাঞ্চ আস্তে করতে হবে বা হালকা করে গায়ে লাগাতে হবে। তো কারাতের অনেক ফর্মে আমি দেখছি যে টাচ করে, বাট ওভাবে করে আসলে ইম্প্যাক্টটা হয় না আর কি। তো আমাদের বেল্ট, আমি আমার এই সাইডের একটা দাঁত বেল্ট টেস্টের সময় মানে কিক দিয়ে আমার এই সাইডের একটা দাঁত আসলে ভেঙে ফেলে। দিস ইজ দ্যাট মাচ ইনসেইন। দেন হচ্ছে আমাদের বেল্ট টেস্টের পরে বা যে কোনো ট্রেনিংয়ের পরে মানে জায়গাগুলো আসলে ছোপ ছোপ হয়ে যেত। মানে আমি আমাদের সেন্সে যিনি আছে উনি আমাকে বুকে একটা কিক করে একদিন, তো এটার পরে আমার প্রায় 3 মাসের মতো এই জায়গাটা রেড একদম মানে সার্কেলের মতো হয়েছিল আর কি। আচ্ছা, সো ভয় পাওয়ার কিছু নাই, ব্যাপারটা আসলে ওরকম না, মানে এগুলা ডোপামিনের সাথে রিলেটেড আসলে। সো খুব সেফ ওয়েতেই আসলে ওনারা খুব এক্সপার্ট, ওভাবে করে আসলে করে। তবে বডিতে যখন আপনি হিট করবেন, তো বডি তো আসলে ফিজিক্যাল একটা আসলে আপনাকে চেঞ্জ দেখাবে। সো লেটস সে এখানে জোরে চেপে ধরলেও কিন্তু একটু করে রেড স্টোন হয়ে যেতে পারে, এই টাইপের ব্যাপার। তো ট্রেনিংগুলো খুবই ইনসেন এই সেন্সে আমি বললাম। ওইটা আসলে আমার কাছে মনে হয়েছে কারাতে বা কিয়োকুশিন সার্ভাইভাল মোডের একদম চূড়ান্ত পর্যায়ে আসলে পৌঁছায় যায়। লেটস সে 1 মিনিটের একটা ফাইট যখন আমাদের হয়, ওই 1 মিনিটের ফাইটে আপনি জানেন যে আপনার অপোনেন্ট সামনের আপনার ফ্রেন্ড বা আপনার কলিগ বা আপনার তো ক্লাসমেটই, মানে কিয়োকুশিনের আমরা যারা দোজোতে যারা প্র্যাকটিস করে আমাদের ক্লাসমেট। তো এমন না যে ওর সাথে আমার পার্সোনাল শত্রুতামি আছে বা ওকে আমার মানে কোনো মুভির স্টাইলে ওকে মুভি শেষে ওকে মেরে ফেলতে হবে, ব্যাপারটা কিন্তু সেটা না। কিন্তু এখানে ব্রেইন এমনভাবে আমাদেরকে আসলে সিগন্যাল দেয় যে এই ফাইটটাতে আমাদেরকে আসলে উইন করতে হবে। সো ফাইটে উইন করতে হলে 1 মিনিটে আপনার তো দম ফুরায় যাচ্ছে, মানে হার্টবিট বেড়ে যাচ্ছে, দম ফুরায় যাচ্ছে, এবং আপনি যদি ইনঅ্যাক্টিভ থাকেন তাহলে অপোজিট পার্সন তো আপনাকে আসলে পাঞ্চ করতেছে, কিক করতেছে, এবং আপনি ব্যথা পাবেন। সো এই ব্যথা ব্যাপারটা মানে জিমে যেটা হয়, আমরা ওয়েট ট্রেনিং করি। সো ওয়েট ট্রেনিং করে ব্যথা পাইলে কিন্তু আমরা ডাম্বল ফেলে দিচ্ছি, ঠিক আছে? অথবা হচ্ছে আমরা লেটস সে পুল আপ করার সময় আমরা যদি ব্যথা পাই, মাসেল যদি ক্র্যাম্প হয়, আমরা কিন্তু ছেড়ে দিচ্ছি। বা যে কোনো আমরা যদি ট্রেডমিলে দৌড়ানোর সময় যদি আমাদের কাছে মনে হয় যে আর পারতেছি না, আমরা ইমার্জেন্সি স্টপ বাটন প্রেস করতেছি, তাই না? বাট কিয়োকুশিনের ফাইটে কিন্তু দেয়ার ইজ নো স্টপ বাটন।
সো 1 মিনিট বা 2 মিনিটের যে ফাইটগুলো হবে ওখানে কিন্তু আপনাকে সারভাইভ করতে হবে, এমন না যে আপনাকে মেরে ফেলবে, বাট এটা না একটা 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 হরমোন এভাবে করে কাজ করে যে আমাকে আসলে ফাইটটাতে উইন করতে হবে, আমাকে অপোজিট পার্সনকে টেকনিক্যাল ওয়েতে যেভাবে আমাকে শেখানো হয়েছে সেই টেকনিকে আমাকে আসলে ওকে হিট করতে হবে। সো ওই সময়টা বডি অন্য অন্য লেভেলে কাজ করে। ওই সময় আপনি আপনার পরিবার পরিজন আত্মীয় স্বজন মনের দুঃখ চিন্তা বিজনেস সব কিছু ভুলে গিয়ে একটাই ওয়ে থাকবে যে আপনার নিজের বডিকে প্রোটেক্ট করা এবং অপোজিট পার্সনকে গেমে হারিয়ে দেওয়া। সো আমার কাছে মনে হয়েছে যে কিউকুশিন বা কারাতের অনেকগুলো ফর্মই আছে। সো কিউকুশিনটা নিয়ে যেহেতু আমি করেছিলাম তো পার্সোনালি আমি কিউকুশিনের আমি বড় ফ্যান, সো আমি ওটা নিয়ে বলছি। সো কিউকুশিনটা আপনাকে ওই লেভেলে হেল্প করবে এবং আমাদের যে ট্রেনিংগুলো আসলে খুবই ইনসেইন হয়। লেটস সে এটা আসলে আমি বলবো যে জিমে কষ্ট করে ডাম্বেল নেওয়া বা ওয়েট লিফট করা আসলে অনেক ইজি এক হিসেবে, কারণ বডি আজকে 5 কেজি নিল, পরের দিনের জন্য কিন্তু 10 কেজির জন্য রেডি হলো, এরপরে কিন্তু 30 কেজির রেডি হলো। সো ইটস নট নিউ, রাইট? সো একটা সময় আপনি মানে লিফট করবেন এবং হচ্ছে ওয়েট বাড়াবেন, কিন্তু কিউকুশনের এক্সারসাইজগুলো দ্যাটস ডিফারেন্ট। এটা আসলে বডির লেটস সে ইচ অ্যান্ড এভরি কর্নার এরা হিট করে এবং হচ্ছে ইচ অ্যান্ড এভরি পার্ট অ্যাক্টিভেটেড হয় এবং সার্ভাইভাল ইনস্টিংক্টটা অন্য লেভেলের কাজ করে। যখন আপনি এক্সারসাইজ করতে করতে বা ট্রেনিং করতে করতে যখন আপনি হাঁপায় যাবেন তখন আপনার বডিকে আপনার মানে এখানে তো উঠে দাঁড়ানো না, মানে ট্রেনিংয়ের সাথে আপনাকে ধৈর্য ধরে থাকা এবং ব্যথা ফিল হওয়া, ব্যথা নিয়েও আপনার ট্রেনিংটা করা, এটা আসলে অন্য টাইপের সার্ভাইভাল মোড আসলে। সো আমি কিউকুশন নিয়ে ডিটেলস একটা ভিডিও বানাবো। আমার অনেক ধরনের এক্সপিরিয়েন্স অনেক ধরনের জার্নি আসলে এখানে হয়েছে। যেমন আমাদের কিছু ক্যাম্প থাকে, ক্যাম্পে পাহাড়ে উঠতে হয়, একবার আমরা পাহাড়ে হারিয়েও গিয়েছিলাম আর কি। তো একটু নিয়ে আমি আলাদা একটা ভিডিও বানাবো, বাট জাস্ট বলতে চাচ্ছি এটা যখন মন খারাপ হবে তখন কারাতে কিউকুশিন এটা স্পিরিচুয়ালভাবে আসলে কাজ করে। আপনাকে ধরেন রাস্তায় কেউ অ্যাটাক করলো, আপনাকে কেউ মারার জন্য দৌড়াচ্ছে, আপনিও দৌড়াচ্ছেন ওই লোক থেকে বেঁচে থাকার জন্য, মাইর না খাওয়ার জন্য। তো আই ডোন্ট থিঙ্ক সো যে আপনি যাত্রাপথে একটা ব্রেক নিয়ে চিন্তা করবেন এই জীবনে তো আপনি কিছু করেন নাই, বা লাইফ এমন কেন, লাইফটা বোরিং কেন, দ্যাট আজকে কিছুই করা হলো না, বা বিজনেসটা আসলে কিভাবে সামলাবো, বা নতুন চাকরিটা তো পেলাম না, বা ও আমাকে ছেড়ে চলে গেল কেন। তো এই বিষয়গুলো কিন্তু কাজ করবে না তখন, তাই না? তখন সার্ভাইভাল মোডে ব্রেন চলে যাবে। সেমভাবে কিউকুশিনটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেশি অ্যাক্টিভেটেড হয়ে যায় ব্রেন, সবচেয়ে বেশি অ্যাক্টিভেটেড হয়ে যায় বডি, কারণ বডি কনফিউজড হয়ে যায়। একটা মাসেলের ট্রেনিং যখন আমরা করি তখন কিন্তু বডি জানে এই ব্যাটা এখন 2টা ডাম্বেল আলগাবে এবং হচ্ছে আমারে দিয়ে তোলাবে, কিন্তু কিউকুশিনে আপনি তো জানেন না। আপনাকে ব্যালেন্স ধরে রাখার জন্য ওই যে শুরুতে যেটা বললাম, আমরা যখন বসে থাকা অবস্থা থেকে দাঁড়াই তখন কিন্তু ব্রেনে অনেকগুলো ক্যালকুলেশন হয়। কিউকুশিনের সময় যেটা হয় যে বডি আপনাকে তো নট অনলি দাঁড় করাবে, আপনাকে ব্যালেন্স রাখতে হবে, ফাইট করতে হবে, অ্যাক্টিভিটিগুলো করতে হবে। তো এই ওভারঅল যে জিনিসটা, এটার মাঝখানে ট্রাস্ট মি মন খারাপ তো দূরের কথা, দুঃখ ব্যথা বেদনা দূরের কথা, কোনো কিছুই আসলে আসবে না। জাস্ট একমাত্র জিনিস আপনাকে করবে আপনি কিভাবে সেফ থাকবেন, কিভাবে বেঁচে থাকবেন। সো এটা কিন্তু মানুষের অনেক আদিম প্রবৃত্তি। একদম শুরু থেকে আমরা যখন খাবার জোগাড় করতাম, যখন হান্টিং করতাম, তখন থেকে কিন্তু আমাদের মধ্যে এই জিনিসটা কাজ করতো যে আমাকে বেঁচে থাকার জন্য খাবার আনতে হবে। সো খাবার কিভাবে আনবো, তখন কিন্তু আমরা বাঘ সিংহ কোনো কিছুর আসলে ভয় পেতাম না। ওই রিস্ক ফ্যাক্টরগুলো ক্যালকুলেট করে বডিকে সার্ভাইভ করিয়ে খাবার কালেক্ট করতাম, তাই না? সো এটাও অনেকটা এই ধরনেরই যে আপনাকে আসলে নিজেকে বাঁচিয়ে রাখার জন্য অনেক ধরনের অ্যাক্টিভিটি করে আসলে স্টেবল থাকতে হবে। সো এই তো আমি যেই পয়েন্টগুলো বললাম আমার কাছে মনে হয়েছে যে এগুলো আসলে লেটস সে গত 10 বছরের কিছু এক্সপিরিয়েন্স আসলে, যে স্টেপ বাই স্টেপ। আমি তো তখন জানতাম না আসলে যে আচ্ছা মন তো আমারও খারাপ হয়, হ্যাঁ মন আমারও খারাপ হয়, ব্যথা আমিও পাই, তারপর হচ্ছে স্ট্রেস তো আমারও হয়, ফিল হয়। সো তখন তো আসলে এভাবে করে বুঝতাম না কোনটা করলে কী হবে, বাট করতে করতে আমার কাছে মনে হয়েছে এই জিনিসগুলো যদি আমরা করি
তাহলে আসলে এটা একটা বয়স হয়েছে, অনেক একটা এক্সপিরিয়েন্স বলতে পারেন লাইফের, যে মন খারাপ হলে হাঁটা, সাইকেল চালানো, সুইমিং করা, দেন হচ্ছে জিমে এক্সারসাইজ করা, মাসেল বিল্ড করা, স্ট্রেংথ ট্রেনিং নেওয়া, অথবা হাইয়েস্ট কোনো এক্সারসাইজ হিসেবে আমরা যদি কারাতে করি, তো এই জিনিসগুলো আমাদের আসলে অন্যভাবে কাজ করে বডিতে, এবং বডিকে ফ্রেশ রাখতে, বডির ডোপামিন রিলিজ করতে এবং বডিকে ফিট রাখতে এগুলো আসলে অন্যভাবে আসলে কাজ করে। আচ্ছা, কিউকুশিনে আমি যখন ফার্স্ট টাইম যাই, এটার একটা মজার ঘটনা হচ্ছে, একটা ক্লায়েন্টের কাজ, মানে একটা ইন্টেরিয়র প্রজেক্ট জাস্ট শেষ করা হয়েছে। শেষ করার পরে ক্লায়েন্টকে যখন আমরা সাবমিশন করলাম, মানে কাজ শেষ হওয়ার পরে, কিন্তু মানে টাকা পয়সা সব ইনভেস্ট করা হয়ে গেছে ওখানে, দেন ক্লায়েন্ট হচ্ছে একটার পর একটা ভুল ধরতেছে যে উনি এটা অর্ডার করে নাই, এটা অর্ডার করে নাই। ইট ওয়াজ হিউজ, মানে এখানে লাখ টাকার কারেকশান উনি দিচ্ছে, যেটা আসলে আমরা মানে কীভাবে চেঞ্জ করব, কি করব, জাস্ট মাথার উপর দিয়ে যাচ্ছে। এবং ফার্ম হিসাবে আসলে ক্লায়েন্ট প্রচুর আসলে ইনসাল্ট করছিল আমাদেরকে আর কি। এই কারণে যাই হোক, এটা আসলে খুব কমন ঘটনা আমাদের প্রফেশনটাতে। সো আমার খুব মন খারাপ হয়ে যায়। এটা ঠিক ওই মন খারাপ না, মানে এই যে এসে একটা অ্যাডাল্ট স্টেজে এসে যদি ক্লায়েন্টের বকা খেতে হয় তাহলে আসলে কিন্তু একটা ইনসাল্ট লাগে আর কি। তো কিউকুশিনের জার্নিটা আমার কিন্তু ওখানে ছিল, মানে একটা হিউজ স্টেজে আসার পরে মন খারাপ, ইনসাল্ট ফিল করার পরে আমার কাছে মনে হয়েছে যে হোয়াট এম আই ডুইং। সো তখন আমার কলিগ যে আছে, ও কিউকুশিন করতো, সে আমাকে নিয়ে যায়। তো নেওয়ার পরে আমিও আসলে ওখানে যাই এবং ওদের ওভারঅল সিচুয়েশান, ওভারঅল এনভায়রনমেন্ট সব কিছু দেখে, আমি যেটা বললাম যে ওটা নিয়ে আসলে আলাদাই ভিডিও করতে হবে, সব কিছু দেখে আমার কাছে খুব ভালো লাগছে। দেন আমি ওখানে জয়েন করি, 2 বছর কাটাই, এবং 2 বছর ওয়াজ বেস্ট টাইম অফ মাই লাইফ। আমি যদি আমার অ্যাক্টিভিটি লাইফের দিকে বলি আর কি, এটা নিয়ে ডেফিনেটলি আমি ভিডিও বানাচ্ছি, না হলে আসলে বোঝানো যাচ্ছে না, আমি নিজে খুব এক্সাইটেড হয়ে গেছি এটা নিয়ে বলার জন্য। সো তাহলে আমরা বুঝতে পারছি যে নিজেকে মোটিভেটেড রাখতে হলে যখন খারাপ লাগবে, মন খারাপ লাগবে, আফসোস লাগবে, তখন আমরা আসলে কি করতে পারি। কিছু ফ্রি টিপস আমি দিয়ে রাখি এক্সারসাইজ ছাড়া। এখন সবাই বলতে পারে যে ওকে, এই বয়সে এক্সারসাইজ সম্ভব না, অথবা হচ্ছে সময় নেয়, অনেক কিছু হতে পারে। সো এক্সারসাইজ কেন করতে হবে না করতে হবে ওই জ্ঞানে আমি যাব না, ওটা নিয়ে আসলে প্রচুর জ্ঞান অনলাইনে অলরেডি এখন আছে। সো আমি ডিফারেন্ট কিছু অ্যাঙ্গেল থেকে আরও কিছু বলবো। কিছু সলিউশন হতে পারে এরকম যে আপনি যদি মনে করেন যে আপনার সত্যিই একটা সাপোর্ট লাগবে, লেটস সে আপনার আসলেই অ্যাংজাইটি যাচ্ছে না, ডিপ্রেশন যাচ্ছে না, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের অপশান আছে। যেটা হতে পারে যে আমাদের দেশে যদিও এই কালচারটা এতভাবে এখনও নেই, তবে আমার যেটা মনে হয় যে একটা সাইকোলজিক্যাল সেশন কিন্তু আপনি আসলে নিতে পারেন। তো বাংলাদেশে এখন অনেক ধরনের ইনস্টিটিউশন আছে। আচ্ছা, সো একটা সাজেশন আমি দিতে পারি, যেটার নাম হচ্ছে দি কম্পেনশন কোলাবোরেটিভ। সো এই ইনস্টিটিউশনটা আমার কাছে খুবই ইউনিক মনে হয়েছে, কারণ মন ভালো করার জার্নি আমি আসলে অনেক দিন আগেই শুরু করছি বিভিন্ন কারণে। যখন আমিও এক্সারসাইজ আসলে কম করতাম, আমি আসলে একজন সাইকোলজিস্ট আমি এর আগে দেখাই। সো খুবই টিপিক্যাল কিছু আসলে সাজেশন দেয় যে এটা করতে হবে, ওটা করতে হবে। তো যেই সলিউশনগুলো দেয় ওটা আসলে আমার কাছে পছন্দ হয়নি। মানে আমি আমার নিজেকে চেঞ্জ করে যদি কোনো কিছু করি তাহলে তো সেটা আসলে জিনিসটা হচ্ছে না, তাই না? সো আমাকে রুট কজটা বুঝতে হবে এবং কোনো ইস্যু আছে কিনা সেটা আসলে মেক শিওর করতে হবে। সো আপনার যদি মনে হয়ে থাকে যে আপনার আসলে সত্যিকার তো এটা শুধু র্যান্ডম কোনো মন খারাপ না, আপনার কাছে মনে হচ্ছে কোনো অবসেশন আছে, কোনো ফ্রাস্ট্রেশন আসলে আপনাকে খুবই ডিস্টার্ব করছে, সো ইউ ক্যান গো ফর প্রফেশনালস। ওকে, সো এই ইনস্টিটিউশনটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো ওরা আপনাকে হেল্প করতে পারে সেশনের মাধ্যমে। সো যদি সত্যিই মন খারাপ হয়ে থাকে, ক্লিনিক্যালি যদি মন খারাপ হয়ে থাকে, তাহলে আমি বলবো যে ঠিক আছে, এক্সারসাইজের পাশাপাশি আপনি আসলে বাই দ্য ওয়ে ওরাও আপনাকে আসলে এক্সারসাইজ করতে বলবে, মানে হাঁটা চলা এই জিনিসগুলো আসলে ওরা আপনাকে বলবে, কারণ দিস ইজ ভেরি সায়েন্টিফিক যে আপনার ব্রেইনকে ডাইভার্ট করার জন্য হেলথকে, মানে ফিজিককে আপনার মুভ করাতে হবে। সো এটা ভেরি সায়েন্টিফিক। সো ওরা ওই সলিউশন দেবে, বাট এর সাথে আপনি আরও কিছু প্রফেশনাল কিছু সাজেশন আপনি পাবেন। যেমন আমি কফি শপে যেতাম, কফি শপে গিয়ে আমি আসলে দেখা যেত যে কফি খেতাম এবং বসে লেখালেখি করতাম এবং আশেপাশের মানুষজনকে দেখতাম সামটাইমস চুপি চুপি পাশের টেবিলের মানুষজন গল্প করছে অথবা হচ্ছে কোনো বিজনেস মিটিং করছে। আমার না দেখতে ভালো লাগতো, মানে
প্রতিটা মানুষ আসলে এক একটা স্টোরি নিয়ে ঘুরে ফিরে বেড়ায়, তাই না? সো আমি মাঝে মধ্যে দেখতাম ওরা এটা করছে ওটা করছে, একটা ফ্রেন্ডের গ্রুপ আড্ডা দিচ্ছে, দুষ্টামি করছে, মজা করছে, আরেকটা কাপল বসে আছে, আরেকটা মাঝে মধ্যে গ্লোরি এজেন্সে দেখা যেত যে খুবই মানে অনেক বয়স্ক মানুষ, হ্যাঁ, মানে মেয়ে তাকে ধরে নামাচ্ছে গাড়ির থেকে, অনেক বয়সী একটা দাদু টাইপের একটা মহিলা গ্লোরি এজেন্সে আসছে। এই ধরনের অনেক সিনারিও সিচুয়েশন আসলে আমরা আশেপাশে সবসময় দেখি, আমার কাছে ভালো লাগতো আর কি। তো আমি কফি খেতাম, এটা ওটা দেখতাম, মাঝে মধ্যে ছবি আঁকতাম, মাঝে মধ্যে হচ্ছে ডায়েরি লিখতাম, মাঝে মাঝে আমার প্ল্যানগুলো লিখতাম যে বিজনেস লাইফে কী কী করা যেতে পারে। এটা যখন আমি আমার আশেপাশের মানুষজনকে বলতাম তখন আসলে ওরা যেটা বলতো যে এটা তো সময় নষ্ট হচ্ছে। তো পরে আমি সাইকোলজিক্যাল সেশনটা নেওয়ার পরে আমার কাছে ক্লিয়ার হলো যে এই বিষয়টাকে ওরা আসলে ডিফিউসিভ মোড বলে। সো আই ওয়াজন্ট ডুইং এনিথিং রং, আই ওয়াজ অ্যাকচুয়ালি ডুইং সামথিং ভেরি লজিক্যাল, অ্যান্ড লজিক্যাল ওয়েতে আমি আসলে আমার ভেন্ট আউট করছিলাম, আমার স্ট্রেসটাকে রিলিফ করছিলাম এবং আমার মন খারাপটা আমি আসলে দূর করছিলাম। সো এই জন্যই বললাম যে অনেক কিছু বিষয় মানে অ্যাজ এ হিউম্যান বিং আপনাকে বুঝতে হবে আপনি মানুষ হিসাবে অনেক কিছু আপনার মধ্যে আসলে অটো আছে, আপনি জানেন আসলে সলিউশনটা কীভাবে করতে হবে। বাট যদি প্রফেশনাল কেউ আপনাকে সাজেশন দেয় এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি যদি আপনাকে হেল্প করে, সেক্ষেত্রে কিন্তু আপনার নো চান্স যে আপনার মন খারাপ হবে, মন খারাপ হবে মানে মন ভালো তাড়াতাড়ি করে ফেলা যাবে বা মন খারাপটাকে একটু স্টপ করে রাখা যাবে। সো আজকে অনেক লম্বা ভিডিও করে ফেললাম, আশা করি কাজে লাগবে টেকনিকগুলো। সো ট্রাই করতে পারেন এবং হচ্ছে তবে ডোন্ট ওভার ডু এনিথিং, এমন কিছু করবেন না যেটা আসলে হঠাৎ করে করার কারণে আপনার ফিজিকের উপরে বা মেন্টাল কোনো প্রেশার পড়বে। অবশ্যই সাথে একজন প্রফেশনালস রাখবেন, যে যেই লাইনে এক্সপার্ট তাকে অবশ্যই একবার জিজ্ঞেস করে নেবেন, দেন ট্রাই করতে পারেন, ভালো লাগলে জানাবেন।